আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুয়েতে মার্কিন দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতি, কমপক্ষে ৩ মার্কিন সেনা নিহত, বহু মার্কিন সেনা হতাহত। ইরানের মহাকাশ বাহিনীর হামলায় জর্ডানের জ্বালানি ডিপো, গোলা বারুদ ডিপোতে ভয়াবহ আগুন। এই প্রথম মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন গুড়িয়ে দিল ইরান। যে কোনো মুহূর্তে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের কঠোর জবাবের ভয়ে সতর্ক অবস্থানে আমেরিকা। ইসরায়েলি দৈনিকের বিস্ফোরক দাবি। নেতানিয়াহুর সামনে ভোটের জীবন মরণ পরীক্ষা, নিশ্চিত পরাজয় বলছেন বিশ্লেষকরা। 3 দিনে ইরানের 300 লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। সুপ্রিম কোর্টে থালাপতি বিজয়ের সরকারের বড় বিজয়। টিভিকের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। বাইক চালকের আত্মাহুতি, বালিনশার পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল নেপাল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কুয়েতে মার্কিন দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতি, কমপক্ষে ৩ মার্কিন সেনা নিহত, বহু মার্কিন সেনা হতাহত। আজ সকালে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। কতগুলো লঞ্চার ধ্বংস করা হয়েছে সেই সম্পর্কে আইআরজিসির বিবৃতিতে কিছুই বলা হয়নি। তবে দাবি করা হয়েছে যে রোববারের ড্রোন অপারেশনে কুয়েতের ঘাঁটির অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা ট্রাক মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা। এছাড়া আইআরজিসি দাবি করেছে একই সময়ে ইরানের সেনাবাহিনী একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলা বারুদ ডিপো ও রাডার স্থাপনায় এবং বাহরাইনের যোগাযোগ ও রাডার কেন্দ্রেও ড্রোন হামলা চালিয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আরো কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় তাহলে ইরানের জবাব হবে আরো কঠোর ও ব্যাপক। ইরানের মহাকাশ বাহিনীর হামলায় জর্ডানের জ্বালানি ডিপো, গোলা বারুদ ডিপোতে ভয়াবহ আগুন। প্রতিবেদনে বলা হয়, জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর ফলে কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলা বারুদ সংরক্ষণাগারে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সোমবার সকালে আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানায়। আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে জ্বালানি সংরক্ষণ এলাকা ও গোলা বারুদ রাখার স্থাপনায় আগুন লাগে। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ ও প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়েছে বলে তারা দাবি করেছে। আইআরজিসি জানায়, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এটি সাম্প্রতিক মার্কিন হামলার বিরুদ্ধে ইরানের সমন্বিত প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, হরমুজ প্রণালীতে দুটি জাহাজের অবৈধ চলাচল ঠেকানোর পরই যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় ঘাঁটি ও দক্ষিণাঞ্চলের টেলিযোগাযোগ অবকাঠামোতে হামলা চালায়। আইআরজিসির ভাষ্য, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত, এই বার্তা দেয়া হয়েছে। এই প্রথম মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন গুড়িয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের আকাশ সীমায় একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। ইরানি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস এলাকায় আকাশে শনাক্ত হওয়া একটি লুকাস ড্রোনকে সফলভাবে গুলি করে ধ্বংস করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস কাউন্টির হাজি
গাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত করে বিমান প্রতিরক্ষা ইউনিট পরে দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনটি প্রতিহত ও ভূপাতিত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, দেশের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হামলা প্রতিরোধে দায়িত্ব পালনরত বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এই অভিযান পরিচালনা করেছে। ইরানের দাবি, ড্রোনটি তাদের আকাশ সীমার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানি সূত্রগুলোর দাবি, কয়েক ঘন্টা আগেই মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমুজগান প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। এছাড়া ওই হামলায় রাজধানী তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলার ঘোষণা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান প্রশাসন একই সঙ্গে অভিযোগ করেছে, পাকিস্তানের মধ্যস্থতায় গত 17 জুন স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা চুক্তি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। এই অভিযোগের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের কঠোর জবাবের ভয়ে সতর্ক অবস্থানে আমেরিকা। ইসরায়েলি দৈনিকের বিস্ফোরক দাবি। ইসরায়েলি দৈনিক ম্যারিফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এমন কোন লক্ষ্যবস্তুতে হামলা এড়িয়ে চলছে যা ইরানের পক্ষ থেকে বর্তমান সংঘাতের সীমা ছাড়িয়ে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। পত্রিকাটির মতে, এই কৌশল থেকে বোঝা যায় যে হোয়াইট হাউস সংকট নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা আরো বৃদ্ধি ঠেকাতে আগ্রহী। দৈনিকটি প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এমন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে না যেগুলোর উপর হামলা হলে ইরানের প্রতিক্রিয়া বর্তমান সংঘাতের কাঠামোর বাইরে চলে যেতে পারে। এই ধরনের অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করে মারিফ লিখেছে, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিবেচনায় ওয়াশিংটন সংঘাত আরো বাড়াতে চাইছে না। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আসন্ন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন পূর্ণ মাত্রার যুদ্ধে জড়াতে অনিচ্ছুক। এছাড়া হরমুজ প্রণালীতে বড় আকারের সামরিক বাহিনী মোতায়েন বা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করার কোনো পরিকল্পনাও তাদের নেই। সবশেষ মারিফ সতর্ক করে বলেছে, যদিও উভয় পক্ষই উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবুও পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক এবং যে কোনো মুহূর্তে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহুর সামনে ভোটের জীবন মরণ পরীক্ষা, নিশ্চিত পরাজয় বলছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের উপর জনসমর্থনের বড় পরীক্ষা হতে যাচ্ছে আগামী 27 অক্টোবর। আইন অনুযায়ী নির্ধারিত সর্বশেষ দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রবিবার জানিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইতিমধ্যেই পুনর্নির্বাচনের ঘোষণা দিয়ে বলেছেন তিনি আবারও জয়ী হতে চান। নেসেটের বর্তমান মেয়াদ আগামী 17 জুলাই শেষ হচ্ছে, ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতাসীন জোট পূর্ণ 4 বছরের মেয়াদ সম্পন্ন করতে যাচ্ছে। পার্লামেন্ট জানিয়েছে, সংসদের মেয়াদ কমানোর কোনো পরিকল্পনা না থাকায় আগাম ভেঙে দেওয়ার প্রয়োজন নেই। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচনের আগে নিজের ডানপন্থী জোটকে আরও শক্তিশালী করতে একাধিক বিল পাশের উদ্যোগ নিয়েছেন। তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে, অধিকাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, 92% বেশি ইসরায়েলি মনে করেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান কৌশলগতভাবে লাভবান হয়েছে। একই সময়ে নেতানিয়াহুর জনপ্রিয়তা মার্চের 40.5% থেকে জুনে 29.4% নেমে এসেছে। এছাড়া 2023 সালের 7 অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ, ইরানের সঙ্গে সংঘাত পরবর্তী যুদ্ধবিরতি, অতিরক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবায় অন্তর্ভুক্তি, বিচার বিভাগ সংস্কার, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা এবং গাজা যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা এইসবই নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।
ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত 3 দিনে 300টির বেশি হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, শুক্রবার, শনিবার ও রোববার এসব হামলা চালানো হয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সেন্টকম জানায়, এই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌবাহিনীর স্থাপনা, গোলাবারুদের মজুদ কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেন্টকমের দাবি, 3 দিনের মধ্যেই সবচেয়ে বড় অভিযান চালানো হয় শনিবার। ওই দিন ইরানের সামরিক বাহিনীর প্রায় 140টি লক্ষ্যবস্তুতে মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মার্কিন বাহিনী বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ওই কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গত 3 দিনে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমানে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। এসব হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী। তবে আইআরজিসির এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি। হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র হয়েছে। এর আগে 2 দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হলেও বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তথ্যসূত্র আনাদুল এজেন্সি, প্রেস টিভি। সুপ্রিম কোর্টে থালাপতি বিজয়ের সরকারের বড় বিজয়। টিভিকের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ দেয়া এক আদেশে আদালত বলেন, বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। ফলে রাজ্য জুড়ে গরু জবাই নিষিদ্ধ করার হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাগা ভেট্রি কাজাগম সরকারের করা বিশেষ অনুমতি আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তী আদেশ দেন। এর আগে গত 27 মে মাদ্রাজ হাইকোর্ট 1976 সালের একটি সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, বিদ্যমান আইনে নির্দিষ্ট শ্রেণীর গবাদি পশু নির্ধারিত স্থানে জবাইয়ের অনুমতি রয়েছে। তাই আইন যা অনুমোদন করে তার বিপরীত কোনো বিচারিক নির্দেশ টেকসই হতে পারে না। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মী নারায়ণের বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে বলা হয়, সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী দুধ উৎপাদনকারী ও কৃষিকাজে ব্যবহৃত গবাদি পশু, বিশেষ করে গরু ও বাছুর সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বিচারপতি স্বামীনাথন তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, গণপরিষদের বিতর্কেও গরুকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি শ্রদ্ধার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। অন্যদিকে রাজ্য সরকার জানায়, তামিলনাড়ু অ্যানিমেল প্রিজার্ভেশন অ্যাক্ট সহ বিদ্যমান আইন অনুযায়ী কোথায় এবং কী শর্তে পশু জবাই করা যাবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা আছে। তবে এসব আইনে গরু জবাইয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কোনো বিধান নেই। প্রসঙ্গত, মুসলিমরা স্থানীয় বিধি মেনে ব্যক্তিগত বা ধর্মীয় স্থানে কোরবানি দিয়ে থাকেন। আবার তামিলনাড়ুর অনেক হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসবে পশু বলির প্রচলন রয়েছে। সম্প্রদায়ের প্রতিনিধিদের মতে, সব কোরবানি বা বলি কেবল লাইসেন্সপ্রাপ্ত জবাইখানায় সীমাবদ্ধ করা বাস্তবসম্মত নয়, কারণ উৎসবের সময় অধিকাংশ জবাইখানার সক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম। সূত্র এনডিটিভি। বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের কারণে নেপালে ফের আন্দোলন শুরু হয়েছে। যুব সমাজের মধ্যে বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবি তোলা হয়েছে। আন্দোলন ঘিরে গত 3 দিনে 2 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। জেনজি নেপাল সংগঠনের দাবি, বালেন শাহ সরকার জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছে। জনগণের দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের কর্মসংস্থান বা আর্থিক নিরাপত্তা নিশ্চিতের
মতো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। দেশের যুব সমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো কার্যকর পরিকল্পনা নেই। কাঠমান্ডুতে গত সপ্তাহে পুলিশের চাকা লক করার ঘটনায় নিজের শরীরে আগুন দেন 25 বছর বয়সী এক রাইড শেয়ারিং চালক। এতে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে নেপালে নতুন করে জনরোষ ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। দ্য কাঠমান্ডু পোস্টে প্রতিবেদনে বলা হয়, গণেশ নেপালি নামের ওই চালক বৃহস্পতিবার কাঠমান্ডুর একটি সড়কে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় পুলিশ এসে হঠাৎ তার মোটরসাইকেলের চাকায় লক লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রতিবাদে মরিয়া পদক্ষেপ হিসেবে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শুক্রবার তিনি মারা যান। তার মৃত্যুর পর দীর্ঘদিনের সরকারি নীতি ও প্রশাসনিক আচরণ নিয়ে জমে থাকা ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি নাগরিকরা আবারও কাঠমান্ডুর রাস্তায় নেমে ঘটনার জবাবদিহি দাবি করছেন। মাত্র 1 বছরেরও কম সময় আগে বিপুল সমর্থন নিয়ে নির্বাচিত হওয়া সরকারের কাছে তারা এর দায় নির্ধারণের আহ্বান জানাচ্ছেন। নেপালি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2022 সালে বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই মহানগর পুলিশের কঠোর অভিযান বেড়েছে। তার প্রশাসন বিশেষ করে ফুটপাত ও অনানুষ্ঠানিক বাজার উচ্ছেদ এবং নদীর তীরবর্তী বস্তি সরিয়ে দেওয়ার নীতির জন্য পরিচিত। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুয়েতে মার্কিন 2টি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতি, কমপক্ষে 3 মার্কিন সেনা নিহত, বহু মার্কিন সেনা হতাহত। ইরানের মহাকাশ বাহিনীর হামলায় জর্ডানের জ্বালানি ডিপো, গোলাবারুদ ডিপোতে ভয়াবহ আগুন। এই প্রথম মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন গুড়িয়ে দিল ইরান। যে কোনো মুহূর্তে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের কঠোর জবাবের ভয়ে সতর্ক অবস্থানে আমেরিকা। ইসরায়েলি দৈনিকের বিস্ফোরক দাবি। নেতানিয়াহুর সামনে ভোটের জীবন মরণ পরীক্ষা, নিশ্চিত পরাজয় বলছেন বিশ্লেষকরা। 3 দিনে ইরানের 300 লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। সুপ্রিম কোর্টে থালাপতি বিজয়ের সরকারের বড় বিজয়। টিভিকের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। বাইক চালকের আত্মাহুতি, বালেনশার পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল নেপাল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।